ছবি লোকে একবার দুবার দেখে, গান এখনো বেঁচে আছে, ঢাকের তালে এখনো লোকে শুনে। মালারে এখনই কিছুদিন আগে আমরা একটা ইভেন্ট করলাম, আমি আর শুভশ্রী, তুমিও ছিলে, পাহুল মানে ছিল আর কি, সবাই যেভাবে উন্মাদনা, লোকে কাঁদছে হাসছে, নস্টালজিয়া। ওই রাজ চক্রবর্তীর ডায়লগটা চালিয়ে যাও চালিয়ে যাও। আমেরিকায় কোয়েল চলে গেছে পাগলুতে, যে আমি চলে গেছি এমবেসিতে গিয়ে লাভ ইজ কল দ্যাট। এখন দেখে দেখে হাসির পায়, কিন্তু লোকে তো এটা অ্যাকসেপ্ট করেছে। আমি ডিপ্রেশনে চলে গেলাম, এত খারাপ ছবি লেগেছিল আমার, মন হয় না। সিনেমাতে বাবা যখন ক্যাটারিং করতো, তো দেখবে বম্বেতে লাস্টে যখন অনেকগুলো নাম থাকে, সেখানে ক্যাটারার হিসেবে জয়কালী থাকতো। তো বাবা এখনো দেখায়। বাচ্চাদের সঙ্গে আমার এমনি খুব ভালো সম্পর্ক, বাচ্চারা কেন জানি না, বাচ্চারা প্রথম দিন থেকেই মানে আমি আমার বলছি ওই আই লাভ ইউ পিরিয়ড থেকে আমার গান শুনে বাচ্চাদের খাওয়ানো হতো। এখনো সোশ্যাল মিডিয়া দেখি দেবের বাড়ি যাবো, এখনো কিশোরী গান, মানে হয়তো ঠিক মতো বাড়ির লোকেদের নাম জানে না। দেবকে এখনো আগের মতনই ইনোসেন্ট আছে। আজকে আমি যেই জায়গায় পৌঁছে আছি না কেন, কোথাও যেন আমার ব্যবহার আর আপব্রিঙ্গিংটা, মানে বাবা মা কিভাবে আমাকে মানুষ করেছে সেটা একটা দিক, আর আজকের দিন আমি কিভাবে ব্যবহার করছি মানুষের সাথে সেটা একটা দিক। ডিরেক্টররা রিজেক্ট করার কারণ কি দেখিয়েছিল কিছু কেন আমি ভালো অভিনেতা না বলে? আমিও ভাবতাম কি এই ফেলুদা ব্যোমকেশের মধ্যে আমিও নিজেকে আটকে দিতাম, নেয়নি, ভালো হয়েছে। মানে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক জীবনের মধ্যে ইজ নট সাকসেসফুল হওয়াটা, ধরে রাখ, সাকসেসফুল হয়ে বেঁচে থাকা। সেরকম ভাবে কোনো সিঙ্গেল ফাদার দেখিনি, সিঙ্গেল মাদার দেখেছি। অফকোর্স রুক্মিণীর মাকে দেখেছি, রুক্মিণীকে দেখি, তাদের সম্পর্ক দেখছি। কোয়েল বলো, তারপরে শ্রাবন্তী বলো, যদি আমি কিছু মিমির কথাও বলি বা নুসরাতের কথাও বলি, আর সেইখান থেকে এখনকার যারা হিরোইন, তোমার ধরো রুক্মিণী বলো বা ইদিকা বলো, পার্থক্যটা কোথায়? আমার একটাও গল্প এখনো অব্দি মনে হয়নি যেটা আমি জিদ্দাকে অ্যাপ্রোচ করি কি আর জিদ্দা এটা করে না, পরে টাকা পয়সা নিয়ে আলোচনা পরে হবে। আই এম শিওর দ্যাট কে জিদ্দার কাছে সেরকম একটা গল্প পৌঁছয়নি। আমি মিঠুন দার সঙ্গে সবকিছু আলোচনা করতে পারি, পলিটিক্স বাদ দিয়ে। আমরা আমাদের পলিটিক্সে কেউ ঢুকি না। প্রত্যেক মানুষের জীবনেই একজন না একজন হিরো থাকে, আর আজকে আমি এমন একজন হিরোর সঙ্গে কথা বলবো যার জীবনের হিরো কিন্তু তার বাবাই। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছেন দেব, আর অ্যাডিশন আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে দেবপ্রিয়। থ্যাংক ইউ। প্রত্যেকেরই তো হিরো থাকে, কিন্তু তোমার মানে এই অভিনয় করবে, তারপর অভিনয় জগতে আসা বা ইচ্ছা হওয়া, আরো বাবাকে দেখা, কোথাও বাবাই প্রথম থেকেই তোমার জীবনে হিরো? অফকোর্স ইয়েস, হয় বেশিরভাগ সময় সন্তানের কাছে তার বাবা মাই তার হিরো হয়, এবং আমার কাছে তাই। আমাকে যেভাবে মানুষ করেছে, যেভাবে আমার স্বপ্নের পাশে দাঁড়িয়েছে, মানে পয়সা তাই না, ইঞ্জিনিয়ারিং পড়তে ভালোই টাকা লাগে, তা সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে আমি হিরো হতে চাই। প্রথম কয়েক বছর একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ তো থাকতোই, কয়েক বছর না, অনেক বছর। আমার মনে আছে 5-6 বছর অব্দি বাবার কাছে টাকা নিতাম। কোনদিনও মনে হয়নি কি আমি ধার নিচ্ছি বা বাবার কোনো গায়ে লাগছে বা বাবা কিছু বলছে বা বোঝানোর চেষ্টা করছে, সেটা কোনদিনও মনে হয়নি। তো অফকোর্স মানে আজকে আমি যাই আছি না কেন, অফকোর্স আমার বাবা আমার মা অনেক বড় পিলার অফ স্ট্রেংথ, বা তাদের জন্যই আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। আর এই যখন বোম্বেতে যখন ক্যাটারিং এর হচ্ছে, সেই সময় অনেক দিন আগে, মানে অনেক বছর আগে বলছি, তোমার সঙ্গে 10 বছর আগেকার কনভারসেশন, যে তখন তো একটা দেখে মনে হতো যে মনে হয়েছিল যে বাবা এটা করছে, মানে এইটা কেন করতে হবে, বা আমি, এবং সেই দেব এখন, মানে সেই দীপক থেকে দেব, তো সেইটা সেই সময় কেমন ছিল আর এখন কেমন লাগে যে বাবাকে এখন একদম বাবা প্রডিউসার, এবং আমি জানি এটা এখন বাবার নাম আছে, আমার নাম নেই, বাবার নাম আছে একদম, এবং সেটা কোথাও একটা তোমার দেবু জয়টা অন্য কোথাও। জয়টা হচ্ছে কি যেই মানুষটা, যেই সুপারস্টারকে খাওয়াতো একটা সময়, মিঠুন চক্রবর্তীকে, মানে দেশে হোক, মানে বম্বেতে হোক, বিদেশে হোক, তার ছবি সে প্রডিউস করছে, মানে মিঠুন চক্রবর্তী ইজ বিগ নেম, সেই ছবির প্রডিউসারের নাম হিসেবে যাচ্ছে গুরুপদ অধিকারী। তো এটা তো একটা বড় মানে অ্যাচিভমেন্ট, মানে যদি বলা যায়। তো এর থেকে বেশি আর কি চাইবো ঠাকুরের কাছে? মানে এটা তোমার ইচ্ছে ছিল, মানে যখন অবভিয়াসলি যখন অভিনয় শুরু করেছো তখন সেই ইচ্ছে ছিল না, তো আস্তে আস্তে পরে হয়েছে যে হ্যাঁ বাবাকে কোথাও একটা এটা গিফট বলতে পারবো, মানে রিটার্ন গিফট বলি না আমরা, বা মানে এটা কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা। এখন শুনতে খুব মনে হবে কি না এটা আমার রিটার্ন গিফট, বাবা আমার জন্য এত কিছু করেছে দেখিয়ে দিলাম, তো এগুলো ভুল। দেখো, ভাগ্যে যেটা লেখা আছে না, বা তুমি যে কর্মটা করবে তার ফল তো তুমি পাবেই। মানে হয় না সময়ের আগে ভাগ্যের বেশি কেউ পায় না, পাবে।
কিন্তু তার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সততা, তোমার কাজের প্রতি সততা, তোমার বাবা মায়ের প্রতি সততা, তোমার কাছের মানুষের প্রতি তোমার সততা। তো সব জায়গা থেকে যেটা আমার মনে হয় যেটা সত্যি দরকার সেটা হচ্ছে সততা। এবং আমি আমার 20 বছরের জার্নি, যদি হিরো, যদি কলকাতার জার্নিটা যদি বলি, আমি চেষ্টা করেছি যে সততা দিয়ে কাজ করার। এবারে কিছু জিনিস ভালো হয়েছে, কিছু জিনিস খারাপ হয়েছে, এই ভালো খারাপ মিলে মিশে আজকে এই জায়গায় পৌঁছে আছি। তার মধ্যে ভালো খারাপের মধ্যে অনেক বেশি ভালো আর অনেক কম খারাপ আমাকে ফেস করতে হয়েছে। বাট আমার মনে হয়েছে যে যেই ভালোটা আমি পেয়েছি সেটা বাবা মায়ের আশীর্বাদ, যে খারাপটা আমাকে ফেস করতে হয়েছে সেটা আমার মনে হচ্ছে সেটা আমার এক্সপিরিয়েন্স। কারণ একটা মানুষের খারাপ এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি দরকার ভালোটাকে ভালো রাখার জন্য, ভালোটাকে ভালো বোঝার জন্য। তো সব মিলেমিশে ইটস গুড জার্নি। আচ্ছা, তুমি প্রযোজক হিসেবে যখন বাবার নাম প্রথম দিলে, আমি জানি না তুমি কি আদৌ বাবাকে জানিয়েছিলে না একদম বাবা পর্দায় দেখতে পেয়েছেন যে উনি, বা পরে জানতে পেরেছেন তৈরি করার পরে জানতে পেরেছি যখন আমি কোম্পানি ফর্ম করছিলাম, তখন প্রাইভেট কোম্পানি ফর্ম করতে হলে 2জন ডিরেক্টর মিনিমাম লাগে। তো তখন এসলো কার নাম, তো তখন বাবার নাম দিয়ে শুরু করবো। বাবা এবং আমার স্বপ্ন। বাবা কি বলেছিলেন বা বাবার ইমোশনাল কথাটা হয়েছিলেন যে আমার মনে নেই। বাবা আমি সব খুশি হয়েছিল আর কি। বাবা তো বাবার নাম আগে থাকতো আর কি সিনেমাতে। বাবা যখন ক্যাটারিং করতো তো দেখবে বম্বেতে লাস্টে যখন অনেকগুলো নাম থাকে সেখানে ক্যাটারার হিসেবে জয়কালী থাকতো। তো বাবা এখনো দেখায়, এই দেখ আমার ছবিতে আমার নাম এসছে জয়কালী। কোথায় থাকতো ছবির একদম শেষে লাস্ট 4টে নাম উঠছে, সেখানে জয়কালী ফ্র্যাকশন অফ সেকেন্ডে বেরিয়ে যায়। কিন্তু আজকের বাবাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে বেরোতে হয় না, এখন সামনে পোস্টার থেকে শুরু করে বড় করে একটা সিঙ্গেল কার্ড যায় এবং বড় করে বিগিনিং অফ দ্য ফিল্মেই থাকে। তো এইটা জানি, এটা বাবার জানি, এখানে আমারও কিছু করার নেই। এটা বাবার পাওয়া, বাবার কর্মের ফল। বাবা নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ করেছে, সেই জন্য ঠাকুর বাবাকে এত কিছু দিচ্ছে, বা আমার মাধ্যমে দিচ্ছে বা কারোর মাধ্যমে দিচ্ছে। তো ঠিক, অবশ্যই এত বাবা ছেলে বা এই সম্পর্কে এত কথা বললাম, বুঝতে পারছেন কেন প্রজাপতি 2। ও তাই, আমি তো ভুলেই গেলাম এটা মানে অধিকারী পরিবারের একটা ইন্টারভিউ হচ্ছে। তো এখানেও তো একটা মানে বাবা সন্তানের সম্পর্ক। আমি যেটা জানতে চাইবো যে দেবকে তো বাচ্চারা খুব ভালোবাসে, দেবও বাচ্চাদের ভালোবাসে, তো এইখানে কতটা ইজি ছিল, বা এটা তো সিঙ্গেল ফাদারের মতো দেব। আমি অতনদা এবং অভিজিৎ আমরা যখন প্রধান করলাম তারপরেই আমার একটা আলোচনা হচ্ছিল, আমাদের প্রচুর রকমের ডিসকাশন হয়। তো আমার একটাই বক্তব্য ছিল, একটা বাড়ির মধ্যে যত রকমের সম্পর্ক নিয়ে ছবি করা উচিত আমি করে নিয়েছি। মানে একটা বাড়ির মধ্যে চাকরের পার্সপেক্টিভ থেকে যদি একটা ছবি বানানো হয় তাহলে সাজবাতি করে নিয়েছি আমি। কাকা ভাইপোর সম্পর্কের যদি ছবি বানাতে হয়, যদি নিজের ভাইপো থাকতো তাহলে আমি টনিক করে নিয়েছি। বাবার ছেলে আমার মনে হয় প্রজাপতির থেকে ঊর্ধ্বে আমি আর কিছু করতে পারবো না। বাবার ছেলেকে নিয়ে যদি সম্পর্ক নিয়ে ছবি করতে হয়, প্রজাপতি পর আমাদের কিছু করা উচিত না, চুপ করে থাকা উচিত। কারণ প্রজাপতি এমন একটা ছবি, এমন একটা ভালোবাসা পেয়েছিল, সেইখানে ইট হ্যাজ বিকাম এ কাল্ট ফিল্ম। তারপরে যদি তুমি একটা ভারত্রী মানে কি বলে ভাড়ার বাড়িতে যদি থাকো, তার বাড়িওয়ালার সঙ্গে যে সম্পর্কটা নিয়ে বাড়িওয়ালার সম্পর্ক তো প্রধান করেছেন। এবার একটা বাড়ির মধ্যে সমস্ত সম্পর্ক হয়ে গেছে, যেটা বাকি আছে সেটা আমার মনে হয়েছে যদি আমাকে নিয়ে ভাবছো বা আমি যদি করতে চাই তাহলে আমি একটা সিঙ্গেল ফাদার হতে চাই। কারণ অনেক দিনে ইচ্ছে, যেটা তুমি বললে কি বাচ্চাদের সঙ্গে আমার এমনি খুব ভালো সম্পর্ক, বাচ্চারা কেন জানি না বাচ্চারা প্রথম দিন থেকেই মানে আমি আমার বলছি ওই আই লাভ ইউ পিরিয়ড থেকে আমার গান শুনে বাচ্চাদের খাওয়ানো হতো। এখনো সোশ্যাল মিডিয়া দেখি দেবের বাড়ি যাবো, এখনো কিশোরী গান মানে হয়তো ঠিক মতো বাড়ির লোকেদের নাম জানে না, বাবা মার পর হয়তো দেব নামটা শিখেছে, এরকম অনেক ভিডিও আসে আমার কাছে। তো আমার মনে হয় এই বাচ্চাদের জন্য না, বাচ্চাদের সঙ্গে একটা ছবি করা উচিত। এবং আমার মনে হয় কোথাও যেন সিঙ্গেল ফাদারটা আমি করতে চাই, এবং রাইট এজেও ছিলাম আমি, হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স, একটা ম্যাচুরিটি দরকার একটা সিঙ্গেল ফাদার হওয়ার জন্য। সেখান থেকে আমাদের আলোচনাটা শুরু হয়, তারপরে তো প্রজাপতি 2 রিলিজ হতে চলেছে। তো এই রোলটা করার জন্য তোমার প্রিপারেশনটা কি ছিল? কারণ তুমি, আমি জানি না তোমার সামনে সিঙ্গেল ফাদার কাউকে দেখেছো কি হয় বা পড়াশোনা করতে, যেহেতু এটা প্রিপারেশনটা কখনো আসতো যখন স্ক্রিপ্টটা যদি আমার কাছে আসতো, স্ক্রিপ্টের প্রথম দিন থেকে আমরা ইনভলভ, আমি ইনভলভ। আচ্ছা, কি হবে, কি ডায়লগ হবে, আর এই ছবিটা কোথাও যেহেতু অতনদা আমার বাবারও খুব ক্লোজ, অতনদা আমার বাবার সাথে অনেকবার আড্ডা মেরেছে, আমাকে আর আমার বাবাকে চেনে, তো কোথাও যেন এটা আমাকে আর আমার বাবাকে ট্রিবিউটও হচ্ছে ওনার পক্ষ থেকে। কারণ ছবিটার প্রথম দিন থেকেই আমার নাম রাজু ছবিটার মধ্যে ছিল,
প্রজাপতি আগে তো প্রতীক্ষা নাম ছিল ছোট, এবং মিঠুনদার নাম ছিল গুরুপদ অধিকারী, এবং মিঠুনদার যিনি স্ত্রী, যিনি আমার মায়ের রোলটা প্লে করেছেন, তার নাম গঙ্গা, যেহেতু আমার মায়ের নাম গঙ্গা। আচ্ছা। তো 3টে নাম নিয়েই ছবি গল্পটা শুরু হয়েছিল, এবং আমার বাবার খুনসুটি, আমার বাবার ভালো লাগা, আমার বাবা কি কি সাবজেক্ট নিয়ে ঝগড়া হতে পারে সেই সব নিয়ে আলোচনা। তো সেইখান থেকে করতে করতে আমার মনে হয় কি গল্পটা তৈরি হয়েছে। এবং আজকে যে তুমি বললে কে কি যে প্রশ্ন ছিল তোমার, যে সিঙ্গেল ফাদার এক্সপিরিয়েন্স, তো সেই জন্য কি এই যে লাস্ট মোমেন্টে স্ক্রিপ্টের সময় কি ভাবছি, কাকে নিয়ে ভাবছি, কিভাবে নিজেকে তৈরি করবো, তার থেকে বড় কথা আমরা প্রথম দিন থেকে থাকতে আমরা জানি যে এই লুকটা চাই। এই বাচ্চা মেয়েটা যখন আমাদের অনেকগুলো আলোচনা হচ্ছে, এই যে বাচ্চারা মোবাইল ফোন নিয়ে স্কুলে যায়, যা উচিত না। তো যখন ওই সিনটা হচ্ছে, ওই সিনটা ইনকর্পোরেট করা হয়েছে, যখন সিনটা হচ্ছে, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক দ্যাট কে এটা সিঙ্গেল ফাদার হলে কি করতো। মানে এটা তো আজকে সোশ্যাল অ্যাওয়ারনেসে দেখতে সব বাচ্চারা কিন্তু মোবাইল নিয়ে থাকে, মোবাইল ছাড়া থাকতে পারে না, বাবা মারা ব্যস্ত আছে ছেলেকে মোবাইল দিয়ে। বাট এটা যে ভালো না খারাপ সেটা আমরা যাচ্ছি না, কিন্তু স্কুলে মোবাইল নিয়ে রাখা খারাপ। সেই সিনটা ইমোট করার সময় আমাকে কাউকে নিয়ে ভাবতে হচ্ছে না। আমি সেরকম ভাবে কোনো সিঙ্গেল ফাদার দেখিনি, সিঙ্গেল মাদার দেখেছি। অফকোর্স রুক্মিণীর মাকে দেখেছি, রুক্মিণীকে দেখি, তাদের সম্পর্ক দেখছি লাস্ট 12 বছর ধরে, তাদের ঝগড়া, তাদের ভালোবাসা, তাদের সেলিব্রেশন। তার মানে আন্টি যখন 60th বার্থডে ছিল, তো উনি 1 বছর আগে থেকে প্ল্যান করছে কে মলদ্বীপ মায়ের স্বপ্ন যাওয়ার। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড মানে একটা মা কতটা প্রোটেক্টিভ এবং শাসনও করে এট দ্য সেম টাইম। তো যদি সিঙ্গেল ফাদার সেরকম ভাবে আমার কাছে চোখের সামনে অ্যাজ ছিল না, বাট সিঙ্গেল মাদার ছিল। বাট আমার মনে হয় কি আজকে যথেষ্ট এক্সপিরিয়েন্স বা যথেষ্ট ম্যাচিওর হয়ে এসেছি, কে একটা চরিত্র বুঝতে গেলে কতটুকু রিসার্চ করতে হয় বা কতটা ভাঙতে হয়, আর এই ভাঙতে ভালো লাগে আমার। রাইট। আর 20 বছর তো হয়ে গেছে, এবং 20 বছর পার। তো 20 বছর যদি ধরো, 20 বছর আগে দেব যদি বলি আর কি, যে আর এই 20 বছর পর কোন জিনিসটা মানে দেব হতে সাহায্য করে, যদি যে কোনো দুটো জিনিস বলতে বলে, যে এই যে দেব যে জায়গায় এসছে 20 বছর, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের অবদান আছে। যারা দেবের একটা অন্তত টিকিট কেটে ছবি দেখেছে, তাদেরও অবদান আছে। যারা আমাকে কাস্ট করেছে, যারা আমার প্রডিউসার, যারা আমার ডিরেক্টর, আমার কোস্টার, যারা আমাকে সাহায্য করেছে আমার ডিকশন থেকে আরম্ভ করে, এবং সবাই আমার মনে হচ্ছে আমার বাড়ির লোকেরা, আমার বন্ধু বান্ধব, আমার কাছের মানুষ, সবাই কোনো না কোনো ভাবে আমাকে সাহায্যই করেছে আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য। তো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা মানুষ একটা নাম বললে হয়তো ভুল হবে, মানে একটা জার্নির মধ্যে, যেমন আজকে কথা বলছে অভিজিৎ এবং অতুলদার সাথে আমার লাস্ট 2019-এ যদি আমাদের প্রথম ছবি রিলিজ হয়, তাহলে 2018 থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে। তো তার একটা জার্নির পার্ট, শ্রীকান্তার সঙ্গে একটা জার্নি ছিল, রানেদার সাথে একটা জার্নি ছিল, এবং ডিরেক্টরদের সাথে যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমাকে কাজ শিখিয়েছে। তো অনেকগুলো মানুষ, অভিনেতা দেবের যে উত্তরণ বা ভিন্নতা, সেটার ক্ষেত্রে এক একটা ফেজে অনেক মানুষ এসে সাহায্য করে গেছে, বা সাইলেন্টলি হয়তো সাহায্য করেছে, কোনদিন আমাকে জানতেও দেয়নি, বা আমি তাদেরকে হয়তো ধন্যবাদ বলার সুযোগও পাইনি। এরকম অনেক মানুষ হয়তো হতে পারে। আর দেবের নিজের কি মনে হয়, নিজের কোন গুণটা বা কোন বিষয়টা বা কোন বিষয়টা আজ এই জায়গায় তোমাকে আসতে সাহায্য করেছে? যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে কোনো প্রফেশনে, সেটা হচ্ছে একটা ভালো মানুষ। এবং ভালো মানুষ হতে গেলে সবচেয়ে প্রথম দরকার ভালো ব্যবহার। আগে মানুষের পরিচয় হতো তার জুতো দিয়ে, কি হবে আগে এই ইনসান কি পেহচান জুতো দিয়ে হয়। তারপরে একটা মানুষের পরিচয় হতো কার সঙ্গে মেলামেশা করছে, আরে ও তো বড় লোকেদের সাথে মেলামেশা করে, দারুণ, আরে ও তো চোরেদের সাথে চোরই হবে। এইভাবে মানুষের পরিচয় হতো। আজকের দিনে মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার। সে ওই উচ্চতায় পৌঁছে যাওয়ার পরেও কি ব্যবহারটা ভালো রেখেছে না অহংকার হয়ে গেছে। তো আমার কোথাও যেন মনে হয় কি আজকে আমি যেই জায়গায় পৌঁছে যাচ্ছি না কেন, কোথাও যেন আমার ব্যবহার আর আপব্রিঙ্গিংটা, মানে বাবা মা কিভাবে আমাকে মানুষ করেছে সেটা একটা দিক, আর আজকের দিনে আমি কিভাবে ব্যবহার করছি মানুষের সাথে সেটা একটা দিক। দুটো মিলেই কোথাও যেন আজকে আমাকে এই জায়গায় পৌঁছেছে। তো একদম এই জায়গাতে একটা প্রশ্ন করবো, যে দেবের এই মানে ইনোসেন্স, দেবের ভালো মানুষ বা ব্যবহার নিয়ে অন্তত লাস্ট 19 বছরে 18 বছরে খুব একটা প্রশ্ন কেউ তোলেনি, কিন্তু সাম্প্রতিককালে মানে তুমি যে ভালো বা মানে এমন কিছু অ্যালিগেশন এসেছে, যেমন মাফিয়া,
স্ট্র্যাটেজিস্ট, মানে যে ধরনের সঙ্গে তোমার বা বিতর্ক সঙ্গে কিন্তু দেব পরিচিত ছিল না, অন্তত আমরা যে যারা 18 বছর ধরে করছি দেখিনি। তো এইটাকে তুমি এখন কি মানে এটা কি সাকসেসের একটা পার্ট হিসেবে দেখো, না এটাই হয় একটা সময়ের পর? এবার আমার কাছে যেমন তুমি ধূমকেতু প্রমোশনে ওখানে বলবো যে দেব কিন্তু পাল্টায়নি, আমি আর প্রসঙ্গটা তুলছি না, তোমার মনে আছে তুমি অনসেট বসে বলেছিলে যে দেব একই রকম আছে, মানে এবং সেটা তুমি বিলিভ করো, কিন্তু সেখানে আচ্ছা দেব একটা কথা বল, তোমার বাড়িতে রান্না করার জন্য কোন জিনিসটা অভাব কে বেশি ভালো বলতে পারবে? আমি বা আমার মা হোক বা ওয়াইফ হোক, বাড়ির লোকেরা যারা বাড়ির বাড়িতে লোক, থাকে। হ্যাঁ। তুমি কোন গাড়িতে উঠে অফিসে যাবে বা কোন গাড়ি করে এলে এখানে পৌঁছানোর জন্য কে ডিসাইড করবে? আমি করবো, উচিত তাই। সেম জিনিস আমার জন্য। মাফিয়া কে বলতে পারে? যারা আমার ছবি টিকিট কেটে দেখে, তাদের অবদান আছে আমার ক্যারিয়ারের মধ্যে, তাদের কন্ট্রিবিউশন আছে, তারা ডিসাইড করবে আমি ভুল না খারাপ। যারা আমার টিকিটটা ছবি দেখে না, যারা আমার ছবিকে আমাকে কাস্টও করে না, তোমার কাছে কি কোনোদিন অফার আসেনি? আসেনি, কাজ করেনি, কিছু আমি সেটা বলছি না, তারা যদি বলে তাহলে আমি কি গায়ে মাখবো কি মাখবো না? আমি যদি বলি তোমার বাড়িতে এখন মাংস নেই, হাসবে, ঠিক আছে আপনার ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে সম্মান দিচ্ছে, তাহলে আপনি আমার বাড়িতে ঢুকছেন কেন? ঠিক আছে, আমার বাড়ির লোকেরা, আমি রাত্রেবেলা পান্তা ভাত খেয়ে ঘুমো, তাতেই আমার শান্তি, আমার বাড়ির লোকেরা শান্তিতে আছে। কথা হচ্ছে এটা, কে আজকে কে কি বলছে সেটা যদি গায়ে মাখতে যায় তাহলে কাজই করতে পারবো না। আরে মানুষের যেটা বলো যে বেশি তুমি কতটা সাকসেসফুল, তোমার শত্রুর সংখ্যাটা বাড়লে তুমি বুঝতে পারবে তুমি অত সাকসেসফুল। তো আমার মনে হচ্ছে আজকে একটু সাকসেস পাচ্ছি মনে হয়, কারণ সবাই এটা নিয়ে আলোচনা করছে। এবারে আমি তো বাড়িতে বসিনি, আমি তো সিনেমা করছি, সিনেমা নিজেকে ভাঙছি, নিজেকে গড়ছি, নিজে অন্যরকম সাবজেক্ট চেষ্টা করছি করার জন্য নিজে। আজকে কথার কথা, আজকে প্রজাপতি 2 নিয়ে আমরা আলোচনা করছি, এইটা অন্তত তুমি এইটুকু তো দেখতে পাচ্ছ, প্রজাপতি 1 এর থেকে প্রজাপতি 2 দেখতে ফিল, লুক, ভাইবস, গান সবকিছু আলাদা, এবং সেটার জন্যই তো করা অবশ্যই, যে তার থেকে পরিশ্রমটা দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি যদি মাফিয়া হতাম, আমি যদি ভাবতাম কি আমি যা করব সেটাই শেষ কথা, তাহলে আমি এত পরিশ্রমই করতাম না। এই তুললে বলেই আমি এটাতেই যেতে যাচ্ছিলাম, যে মানে অনেকেই মনে করছে যে দেব এখন এটাই ভাবে, এবার দেব বলো বা যেটা বললাম যে দেবের যে কেউ ভাবে না আসলে কিছু না, এটা প্রজেক্টেড হয়, আমার মনে হয় এটা কেউ ভাবে না। এইটা যারা আমার জায়গায় পৌঁছতে পারছে না, যারা সাকসেসফুলি সাকসেসটাকে পেতে পারছে না, তারাই আলোচনা করছে। আমরা সাকসেসটাকে হ্যান্ডেল করতে পারছি না। কারো একটা মানুষের সাকসেস যদি হয়, যখনই নজরুল মঞ্চের মতন ইভেন্ট হচ্ছে, ধূমকেতুর মতন ইভেন্ট হচ্ছে, যেখানে পুরো ইন্টারনেট ক্র্যাশ হয়ে যাচ্ছে, তারপরে আমাদের ভয় থাকে নজরুল মঞ্চ হাউসফুল হবে কি হবে না, বাইরের ভিতরে যত লোক, তারপরে তুমি তো ছিলে সাক্ষী, আমাদের মনে হলো আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভর্তি করে দেবো, 14,000 লোক, বাইরে 10,000 লোক ওয়েট করছে। কিন্তু যে কোনো মানুষ, 20 বছর, মানে কোয়েল থেকে আরম্ভ করে সমস্ত মানুষ পার্টিসিপেট করেছে, সাকসেসটাকে সেলিব্রেট করেছে বাংলা ছবি ইন্ডাস্ট্রির জন্য। তো আজকে সাউথে কত বড় বড় ইভেন্ট হচ্ছে, মিউজিক লঞ্চ হচ্ছে, হচ্ছে। আমরা এজ এ বাঙালি কমিউনিটি হয়ে সবচেয়ে পুরনো ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের ভারতবর্ষের সবচেয়ে পুরনো ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। সাউথ কিছুই না তার বাংলা ইন্ডাস্ট্রির সামনে। বাংলার সমস্ত তাও ডিরেক্টররা বম্বে গিয়ে কাজ করতো, তারাও এখানকার হিরোইন নিয়ে এসে আমাদের বুম্বাদার সাথে বা অন্য উত্তম বাবুর সাথে কাজ করাতো। সবাই মানে এখানে অমিতাভ বচ্চন এখানে সবাই কাজ করে গেছে, চাকরি করে গেছে, চাকরি করেছে না কলকাতা, মানে তখন তো স্টুডিও ফরম্যাট ছিল, রাজ কপুরই সেখানে শুট করে গেছে। এবারে আস্তে আস্তে আমরা এই জায়গায় পৌঁছে গেছি কেন? কারণ আমরা একে অপরকে সাকসেসে সেলিব্রেট করতে চাইছি না। আজকে অন্তত এইটুকু তো তুমি আমাকে স্বীকৃতি দেবেই, মাফিয়া দিয়ে তো অতগুলো লোককে নিয়ে আসা যায় না, ভালোবাসা দিয়ে তো আসছে। আজকে আমরা ডিস্ট্রিক্ট ট্যুর করছি, সেখানে তো মানুষ আজকে রিভাইভ তো হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি। আজকে খাদানের মতন ছবি বলা হয়েছিল আর বাংলায় কমার্শিয়াল ছবি কোনোদিনও হবে না, আজকে খাদানের মতন ছবি তো সাকসেস পাচ্ছে। আজকে রঘু ডাকাতের মতন ছবি এই বাজেটটা তো লোকে ভাবছে, তুমি পাচ্ছ না, তাহলে তুমি নিন্দা করবে কই? যারা কাজ করে তাদের সময় নিয়ে অন্য কাউকে নিন্দা করার। আর কারা বলছে মাফিয়া? যাদের কোনো এই সম্পর্কই নেই ইন্ডাস্ট্রির সাথে, না টিকিট কাটে, না সিনেমা দেখে, সিনেমার সঙ্গে কোনো চর্চা নেই, তারা বলছে বলুক। আমার কাজটা তাকে উত্তর দেওয়ার না,
আমার কাজটা এই ক্রিসমাসে যখন টিকিট কেটে হলে বসে লোকে ছবিটা দেখবে, তারা যেন 2.5-3 ঘন্টা মজা পায়। মানে ক্রিকেটে যেমন ব্যাট উত্তর দেয় সেরকম। সেটা আমি তো আমার কাজ দিয়ে উত্তর দেবো। আচ্ছা, এই 20 বছরের কথা যখন উঠলো, তুমি অনেকদিন আগে অনেক দিন আগে একটা সেই ইন্টারভিউটা পরে এয়ার হয়নি, যে তুমি একটা সময় ছিল যে তুমি আবার ফিরে যাচ্ছিলে বম্বেতে, তারপরে মাঝপথে ট্রেন থেকে নেমে পড়ো। এটা যদি বলো, কারণ সে তখন আর বল সব মনে অনেকবার বলি না এটা তো এই যে 20 বছর এইটা কিভাবে দেখো, মানে এই যে মানে মনে হয় ওইটা খুব দরকার ছিল, মানে সেই জায়গাটা মানে ভেতর থেকে মনে হয়েছিল যে না এটা খুব হিরোইক আনসার হবে কে এই তো আমি ট্রেন থেকে নেমেছিলাম বলেছিলাম আমি জানি বাংলাকে দেখিয়ে দেবো, এইসব না। আমার মনে হয় কি, একটা স্ট্রাগল প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। সেটা কোন ছবির সময় ছিল সেটা? এটা ছবি শুরু হয়নি, হ্যাঁ, মানে প্রথম ছবি বাবু মশাই বলে একটা ছবি ছিল, মিলন ভৌমিক একটা ছবি ছিল। আমি এসে আমাকে 25,000 টাকা অ্যাডভান্সও দিয়েছিল, মিলন দার সাথে দেখাও, মিলন দা আমার মনেও থাকবে। তারপরে যখন আমি আসবো তখন আমার ফোন ধরা বন্ধ করে দিয়েছিল, তো তখন আমি অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেও গেছিলাম, তারপরে আবার ফেরত যাই। বাট আমার তখন দেখো সেই সময় দাঁড়িয়ে তো হার্ট ব্রোকেনই ছিলাম, কষ্ট হয়েছিল, কিন্তু ভালো হয়েছিল যা হয়েছিল, না হলে আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না। তো তারপর আমি একটা জিনিস বিশ্বাস করি, আর এটা আমার আমার জীবনের স্বর্ণ অক্ষর দিয়ে লেখা আছে, সেটা হচ্ছে যা হয় ভালোর জন্য হয়, যা হয় ভালোর জন্য হয় আমার জীবন অন্তত। তখন মনে হয় কি এটা কেন হলো, বাট যা হয় ভালোর জন্য হয়। নিশ্চয়ই কোনো একটা কাজ ছিল আমার হাত দিয়ে হওয়া বাকি ছিল, সেই জন্যই এটা হয়েছে। হয়তো এর থেকে ভালো কিছু আশার ছিল, সেজন্য সেটা হয়নি, তাই তো হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি মানে তার থেকে ভালো দিয়ে শুরু লঞ্চ পেয়েছি, তার থেকে ভালো লোক পেয়েছি, তার থেকে ভালো, মানে আমি কাউকে ছোট করছি না, বাট আমি আমার জীবনে এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। কারণ অনেক মানুষ তো শিখছে, অনেক ইয়াংস্টার্স বা জীবনে অনেক মানুষ ভাবে না কি একটা রিজেকশনটাও ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ভাই। রিজেকশনটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ সাকসেসের মজাটা তুমি পাবে না, তাহলে তুমি পরিশ্রমটা করবে না, আটকে মানে সাকসেসটাকে আটকে রাখা খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ। কিন্তু মানে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক জীবনের মধ্যে ইজ নট সাকসেসফুল হওয়াটা, ধরে রাখা, সাকসেসফুল হয়ে বেঁচে থাকা। মাফিয়ার মতন ঢিল পড়বে, এর মতন ঢিল পড়বেই, কারণ তুমি সাকসেসফুল, কারণ তোমার জায়গায় তো অন্য কেউ নেই। কেন তুমি করবে ভাই? কেন তুমি ক্রিসমাসে আসবে? কেন তুমি পুজোতে আসবে? আর কেউ দেখছে না এই ক্রিসমাসে আসার জন্য আমাদের কুত্তার মতো লড়াই করতে হয় ভাই। আমার এখন মনে হচ্ছে 83 সামনে শো শেয়ারিং ছিল, বাংলা বড় প্রডিউসার তার ছবি রিলিজ করেনি। হ্যাঁ, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি ছিল, আমার নাম করে বলতে পারি। আমি বলছি তুমি নিয়ে এসো, আমরা অভিজিৎ দা কোন ছবিটা ছিল ওই সময়? 89 এর সময় প্রধান ছিল, 83 ছিল, 83 সময়, হ্যাঁ 83 সরি, হ্যাঁ টনিক ছিল। কেউ রিলিজ করেনি বাংলা, আমি একমাত্র রিলিজ করেছিলাম। পুষ্পার সামনে আমরা রিলিজ করেছি, ডাঙ্কির সামনে আমরা রিলিজ করেছি, যে কোনো মানে কেজিএফ এর সামনে আমরা ছবি রিলিজ করেছি, বড় বড় হিন্দি ওয়ারের সামনে। রিসেন্টলি দেবী চৌধুরী রিলিজ হওয়ার কথা ছিল ওয়ারের সামনে, মানে 15th আগস্ট অ্যানাউন্স করা ছিল ছবিটা, আলটিমেটলি পয়েন্ট চলে গেল। কারণ হোয়াট টু নো শো শেয়ারিং। আমি এলাম ধূমকেতু নিয়ে, আজকে আমি ভয় পেয়ে যদি বসে থাকতাম, যদি ভাবতাম যে না একটা সেফ সাইড, না আমি লড়াই করে এই জায়গায় এসেছি। আর লড়াই তো নিজেদের সাথে করিনি, তাও বম্বের বড় বড় হিরো বা প্রডিউসার বা তাদের ডিস্ট্রিবিউটরদের সাথে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ এই লড়াইটা আমার তো ছিল না, আকারে বাংলার ছবির লড়াই ছিল এটা, বাংলার ছবির মানে সম্মানের লড়াই ছিল, ভাষা আন্দোলন করে, এটা ভাষা আন্দোলনের লড়াই ছিল ভাই। বাংলা ভাষা ছবি বাঙালিরা দেখেছে। আমাদের লাস্ট ইয়ার আমি শাহরুখ খানের আমি হিউজ ফ্যান, আমি সেটা কিন্তু কালকে আগের দিন খাদান তো রিলিজ হয়েছিল ডাঙ্কির সামনে, 83 সামনে তো রিলিজ হয়েছিল আমাদের টনিক, এই বছর তো রিলিজ হবে আমাদের অবতার বা অ্যানাকন্ডা মতন সবচেয়ে বড় বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কাউকে তো মানে দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই। এবারে তুমি বলছো তুমি জিতছো কি করে মাফি, আরে আমি লড়ে জিতছি, লড়াই করছি, আমি হারও আছে আমার মধ্যে, আর আমি তো একা লড়ছি, আমার টিম, টিম ওয়ার্ক। তুমি শুধু সাকসেসটা দেখছো, তুমি বলছো কি আরে এত কোটি টাকা আমি নিয়েছে, এই তো এই করছে। এটা রঘুরাজ করতে গিয়ে আমার 6 প্যাক তৈরি করতে হয়েছিল ভাই। ভাবতে হয়েছিল এই ডাকাতটাকে আমি এমন ডাকাত করবো যেটা বাংলায় কেউ করতে পারিনি। আমরা 2025 তো কমপ্লিট করে নিয়েছি আমাদের ক্যালেন্ডার, 2026 আমরা এখন থেকে বসে আছি।
কি করবো, মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমরা কি সাবজেক্ট ক্র্যাক করবো, কোথায় করবো, সাউথ আফ্রিকা করবো না, এখানে করবো না, ওইখানে করবো, মাথা আমাদের পাগল হয়ে যাচ্ছে দিন রাত। এখন তো অনেক রকম নিয়ম তৈরি হয়েছে, তো সেটা আমার চাপ হবে। আরে আগে থেকে নিয়ম কিসের জন্য হচ্ছে? সিনেমার জন্য। সিনেমা তো বানাই, সিনেমাই বানাচ্ছে না, নিয়মে নিয়ে আগে চলে যাচ্ছে। আরে সিনেমা ভালো বানাও, ভালো সিনেমা হলে নিয়ম পাল্টাবে। মানুষ সিনেমাটা কে দেখবে? তুমি আমি তো দেখবো, মানুষ যেটা দেখতে চায় সেটা দেখবে। এবার দর্শক যদি দেখতে চায় তো তারা দেখবে। আমি ভাবছি নিয়মটাকে, আরে নিয়ম অনেক পরের ব্যাপার। নিয়ম হচ্ছে গোল পোস্টটা। আরে তোমাকে আগে ওই লাইনে তো নিয়ে যাও বলটা। তুমি এই কর্নার থেকে ভাবছো ওই কর্নারে গোল দিয়ে দিলাম, কি করে দেবো? কারণ গোলকিপার দাঁড়িয়ে আছে। আরে 4টে গোলকিপার আগে তো এই বাইপার ডিফেন্স তো ডিফেন্ডারকে আগে এই তো ঠিক কর আগে। তো তোমার নিয়ম নিয়ে কি বক্তব্য? এই যে 2 কোটির হলে প্রাইম টাইম পাওয়া যাবে, বা আগে থেকে অনেকগুলো যারা ছবি একসঙ্গে করছে তারা অগ্রাধিকার পাবে, তাও দুটো তাও এই বডিটা তৈরি হয়েছে বাংলা ছবিকে বাঁচানোর জন্য, ঠিক আছে? তো কিন্তু বাঁচা থেকে ক্ষতি যাতে নয়, ইটস এ ট্রায়াল এন্ড এরর বেস। কিছু নিয়ম কিছু জিনিসের জন্য ভালো হবে, কিছু নিয়ম কিছু জিনিসের জন্য খারাপ হবে। বাট ইউ হ্যাভ টু বি আ ফাস্ট লার্নার। তোমার আমার প্রবলেম হবে না, তুমি ঠিক ইন্টারভিউ পেয়ে যাবে, আমি ঠিক লিস্ট পেয়ে যাবো। কিন্তু যারা নতুন প্রডিউসার আছে, যারা নতুন ডিরেক্টর, অ্যাসপায়ারিং ডিরেক্টর, যে সামনে 2026-এ সে ভালো ডেটে রিলিজ করতে পারবে না, সে 2 কোটি না, সে 4 কোটি ছবি করতে পারে, হচ্ছে হয়। কিন্তু অলরেডি যদি আমরা ডেট নিয়ে নিই, তারা, আরে মানুষ তো একটা আশায় থাকে না যে আমি একটা ভালো ডেট হয়তো পেয়ে যাবো, কোনো একটা এক্সিবিটরকে ধরে, কোনো একটা ভাই দাদুল দাকে ধরে, বা নবীন ভাইয়াকে ধরে, বা পঙ্কজকে ধরে, বা কোনো একটা সোর্স ধরে। আমরা এই হোপটা তো আছে মানুষের, আমরা হোপটাই সরিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এই জায়গাটা আমাদের একটু কারেকশন করা দরকার, যে এই হোপটাকে কিভাবে বাঁচিয়ে রেখে সেগ্রিগেট করবো। এই হোপটাকে বাঁচিয়ে রাখা, অনেকে আমি যাদের সঙ্গে কথা হচ্ছে তারা এই মুহূর্তে এইটা নিয়ে চিন্তায় যে আমরা কিভাবে করবো। কারেক্ট। আমাদের এই 4টে ডিরেক্টর, বড় ডিরেক্টর, আর আমার মতন 4টে হিরো গিয়ে যদি দাঁড়িয়ে থাকে, বা 4টে প্রডিউসার আমার মতন যারা, তারা যদি ডমিনেট করে, তাহলে তো মানে আমি বলছি সব ডেট গুলো নিও না, কিছু ডেট কিছু দাও। এবারে অনেক পড়ে যায় 6টা ছবি, আরে আমার বলছি 6টা তো পাতি দেওয়ার মতন ছবি হতে হবে। আমি যে একটা লোক, একজন প্রডিউসার সে ছিল এখানে, ভদ্রলোক, ভালো লাগলো আমার ভদ্রলোককে। সে এপ্রিলে ডেট নিয়ে নিচ্ছে, মে ঠিক আছে, সামারে একটা ইম্পর্টেন্ট ডেট, আপনি নিচ্ছেন কেন ডেট? নেই, 6টা ডেট তো আমার চাই। আচ্ছা, আপনি কি ক্যালেন্ডারটা জানেন? সামনে বছর এপ্রিল মেতে ইলেকশন হবে, আপনি ডেটটা নিয়ে করবেনটা কি? কেউ সিনেমা দেখবে না। আপনি 6টা ছবি ভাববেন না একটা বছরে, 6 বছর ধরে ছবি করবেন, সেটা ভাবুন। কনসেপ্ট ইজ নট 6 ফিল্ম ইয়ার, কনসেপ্ট ইজ 6 ইয়ার্স আপনাকে 6টা করে ছবি করতে হবে। যদি যার কথা বলছো তিনি কি ছবি করেছেন, কতগুলো ছবি করেছেন আমি সেটা নিয়ে আলোচনা করছি, জিজ্ঞেস করছি। এবার আলোচনা হচ্ছে কি, সেখানে আলোচনা হলো কি না, অতনু রায়চৌধুরী একটা ছবি করলে সে ডিসেম্বরে আসতে পারবে না। একটা মানুষ সে প্যাশনেটলি একটা ছবি বানাচ্ছে, মন দিয়ে বানাচ্ছে, যত্ন নিয়ে বানাচ্ছে, সে ছবি রিলিজ করতে পারবে না। এবারে এটা পুরোটাই আলোচনা, এটা কোনোটাই ফিক্স হয়। তুমি বলে ট্রায়াল এন্ড এরর, হ্যাঁ, এটা পুরোটাই ডিবেট বেসে আছে। এবারে আই এম শিওর দ্যাট যারা বডির মধ্যে আছে, আমরা সবাই তো একটা বডি, আমরা সবাই ডিসাইড করছি কি এটাকে কিভাবে ব্যালেন্সটা এরকম যাতে না, এরকম হলে যারা নতুন তারা লস হবে। ব্যালেন্সটা এরকম হতে, ভালোটাকে অনেক বেশি ভালো হতে হবে, আর এই ভালোটা সবারই ভালো হতে হবে, আর খারাপটা ডেফিনেটলি ইয়েস। এইটা যদি এইখানে হয়ে যায়, এইটাও লস। ভালো খারাপ মানে মুড়ি যাতে এক না হয়, তুমি বলতে চাইছো। তো আমাদেরকে আর কি হচ্ছে, নতুন প্রচার যদি না আসে, লক্ষ্মী পার্টি যদি না আসে, ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে না। একদম, এটা বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট। নতুন প্রডিউসার হোপ, আমরা হোপটাই মেরে দিলাম। দেয়ার ইজ নো হোপ। আমি তার হোপটাকে কেড়ে নিলে, তুমি পৌঁছে গেলে তুমি রিলিজও করতে পারলে না। আমি চাই হোপটাকে বাঁচিয়ে দাও, আর কিভাবে বাঁচাতে হবে সেই বড় বড় মাথা থেকে আমাদের সবাইকে ভাবতে হবে। সেটা ঠিক। আর এই নতুন হিরোইনদের নিয়ে কাজ করা, সেটা একটা সময় ছিল, জানি বলেই বলছি, যে কিছু কিছু ক্ষেত্রে তুমি মানে চাইছো, কিন্তু শেষ মুহূর্তে হিরোইনরা হয়তো শেষ মুহূর্তে না করেছে কোনো কারণে। কাকা মনে রেখেছে, কিন্তু এখন হয়ে গেছে তুমি ইচ্ছা করেই নতুনদের নিয়ে কাজ করছো। এটা যদি বল। আশা করি যাদেরকে বলতে চাইছো, যাদেরকে আমি পৌঁছাতে চাইছি, তাদের কাছে এটা পৌঁছোই। দ্যাট ইজ ট্রু, দেয়ার ওয়াজ এ টাইম। সেটা একটা আলাদা লড়াই। কি অভিজিৎ দা?
এটা ভাবিনি সত্যি, কিন্তু দারুণ বলেছে, কিন্তু অনেকগুলো জিনিস মাথায় চলে এলো। এখন তার মধ্যে অনেকের সাথে ভালো সম্পর্ক এখন, বাট এনিওয়ে সেটা ইম্পর্টেন্ট না তাও মানে আমি জাস্ট জানতে চাইছি যে না, কিভাবে এটাই, হলো। না এটাই। আমি বলছি না অবভিয়াসলি, দেখো সম্পর্ক এটা তো ভালো তো একটা থাকা ফেস, উচিত। এটাও তো একটা ফেস। আমি সেটাই বলছি। বাট দেখো তুমি এইটা কেন বলছো শুধু আমি হিরোইনদেরকেই সঙ্গে, নতুন হিরোইনদেরকেই লঞ্চ করেছি বা তাদের সাথেই কাজ করেছি? আমি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, হ্যাঁ মানে আমি নতুনদের সাথে কাজ করতে ভালো। আজকে বিগেস্ট ডিরেক্টর ইজ অভিজিৎ সেন, তার প্রথম ছবিতে আমি রাহুলের প্রথম ছবিতে আমি, রিনোর প্রথম ছবিতে আমি, আমার এখন প্রতীকিতের ছবিতে আমি আর বুম্বাদাকে নিয়ে করছিলাম। তখন তো লেটলিও তো এত ফেমাস না তখন। আমি অরুণদার সাথে কাজ করেছি, মানে অরুণদার সাথে অরুণদা যখন ছোট ছবি করতো, আমি বাঘাযতীনের মতন ছবি করেছি ওনার সাথে। মিউজিক ডিরেক্টর মধুরা অ্যাজ এ ডিওপি, একজন ভদ্রমহিলা অ্যাজ এ মেয়ে ডিওপির সাথে কাজ করেছি। রথি কমপ্লিটলি নিউ মিউজিকে। অনেকগুলো সিঙ্গারের সাথে কাজ করেছি। ঈশানের সাথে আমরা তখন কাজ করেছিলাম। অনেক, মানে সি দ্য থিং ইজ দ্যাট ইফ দেয়ার ইজ এ স্কোপ, why won't we? যদি স্কোপ থাকে, ইটস নট দ্যাট আমরা কত বড় পুরুষ আমরা এত লঞ্চ তার জন্য করছি না। আমাদের ওই খিদেটা মনে পড়ছে এই ভদ্র মহিলা বা ভদ্র লোক বা এই ট্যালেন্টটা এটা ডেলিভার করতে পারবে বলে আমরা নিয়েছি। সে হিরোইন হতে পারে, সে টেকনিশিয়ান হতে পারে, সে ডিরেক্টর হতে পারে। অবশ্যই, কিন্তু নায়িকাদের ক্ষেত্রে তো এটা মানে তুমি চেয়েছিলে, হয়েছে শেষ মুহূর্তে সেইটা। ডিরেক্টরের জন্য অনেক বেশি চেয়েছিলাম, হ্যাঁ, কারণ বড় বড় ডিরেক্টর আমাকে রিজেক্ট করেছিল। তো আমি ব্যাক টু ব্যাক নতুনদের সাথে কাজ করেছিলাম, এখনো নতুনদের সাথে কাজ করি। ডিরেক্টররা রিজেক্ট করার কারণ কি দেখিয়েছিল কিছু কেন আমি ভালো অভিনেতা না বলে? এটা কি বলেছিল তোমাকে কখনো, মানে ঠাড়ে ঠোড়ে বুঝিয়েছিল? একটা ট্রানজিশন পিরিয়ড থেকে যাচ্ছে না ইন্ডাস্ট্রি, যখন সকল কমার্শিয়াল ছবি ব্যাকফুটে ছিল এবং সকল শহর কেন্দ্রিক ছবিগুলো ফ্রন্ট ফুটে ছিল, এবং যারা শহর ড্রাইভার ছিল, মানে যারা ডিরেক্টর ছিল ফ্রন্ট সকল ছবিতে, তারা তাদের একটা নির্দিষ্ট চরিত্র তারা নিজে লিখেছে। যেটা একটু আগে আমি দেখলাম অতন্দা এবং অভিজিৎ দা একটা ইন্টারভিউ দিচ্ছিল, বলে না দেবকে ছাড়া আমরা ভাবতে পারছি না। আমি শিওর তারও মাথায় হচ্ছিল হয়তো আমি এই হিরোকে ছাড়া হয়তো অন্য কিছু ভাবতে পারছি না। তুমি যতই বড় স্টার হও, আই ডোন্ট কেয়ার, আমি এটা ভাবছি, আমি এই হিরোকে নিয়ে ভাবছি, তোমাকে নিয়ে ভাবছি না। তখন আমি দেখলাম আমাকে যদি নিজেকে বাঁচাতে হয় তাহলে আমাকে নতুন সাথে কাজ করতে বাধ্য হতে হবে, কারণ যারা তখন ফেমাস তাদের কাছে আমি ইররিলেভেন্ট, ম্যাটারই করি না। আমার মতন 50টায় তারা তৈরি করতে পারবে, আমি তো 50টায় তৈরি করতে পারি, 5 জনকে তৈরি করেছি, তাদের সঙ্গে কাজ করছি। 50টা তো তৈরি হয়নি, 5 জন ইন্ডাস্ট্রিতে তো না, সেটা তোমার হয়েছে। মানে আমি বলছি যারা বলছে হিরোই তো তৈরি হচ্ছে না ইন্ডাস্ট্রিতে, সেটা তো সবচেয়ে বড় সমস্যা। হিরো কি তৈরি হচ্ছে? আমি তো দেখি না। তোমার পরবর্তীকালে আমি যদি বলি, মানে আউট অ্যান্ড আউট যদি হিরো কমার্শিয়ালে, অঙ্কুশ বোধহয় লাস্ট সে অর্থে, তারপরে কমার্শিয়াল আবির খুব ভালো আছে, হ্যাঁ না, এবার কোথায় আর কোথায় আমি বলছি প্রজন্ম কোথায়? আবির, তুমি, আমি, এরা অলমোস্ট সবাই আমরা সেম। নতুন কোথায়? তোমাকে কখনো মনে হয় যে হ্যাঁ অবশ্যই দেব থাকবে, জিৎ থাকবে, সবাই থাকবে, কিন্তু নতুন হিরো মানে না উঠে আসলে তো বাংলা ছবি দেখবে কারণ? এটা দুটো জিনিসই হয়েছে, একটা হচ্ছে সাহস কমেছে আমাদের প্রত্যেকে, আমি নিজেকেও দোষী তার মধ্যে ভাবি, যে সাহসটা কমেছে, নতুন ছবিকে অ্যাকসেপ্টেন্স কোথায় হবে। কিন্তু তার থেকে বেশি কমেছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট। একটা নতুন হিরোকে লঞ্চ করার জন্য যে স্ক্রিপ্টটা দরকার, সেই স্ক্রিপ্টটা আমার চোখে অন্তত পড়েনি। যদি পড়তাম নিশ্চয়ই করতাম, 100% করতাম। আমি তো করেছি, আমি তো নতুন ডিরেক্টর হবুচন্দ্র রাজা, গোবিচন্দ্র মন্ত্রী করেছি উইথাউট মি বিং কাস্টেড। ফয়েজদা, অপুদাকে নিয়ে তো ছবি করেছি, বিশাল বড় বাজেটের ছবি ছিল সেই সময়। তো এমন নয় কি আমি কাজ করবো না। অফকোর্স আমার যদি দারুণ কোনো স্ক্রিপ্ট থাকে, যেটা আমার মনে হয় শিওর শট এটা কোনো নতুন হিরোর সঙ্গে খুব ভালো যায়, আমি নিজে ডাইরেক্ট করে নেবো, যে স্ক্রিপ্টটা ভালো লাগে। তোমার ডিরেকশনে আসার ইচ্ছে আছে, ভালো হবে। অবশ্যই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তুমি আছো এখন বিভিন্ন, না যতদিন অভিজিৎ সেন আমাকে নেয় ততদিন ইচ্ছে নেই। যেদিন অভিজিৎ সেন বলবে কি না আমি একটু নতুনদেরকে লঞ্চ করছি, তখন মানে তোমার এরকম কিছু চাই, তাহলে অভিজিৎ সেনের সঙ্গে কম্পিটিশন করবো। ঠিক আছে তুমি এসো, আমিও আসি। আচ্ছা, কোনো এরকম যা রিজেক্ট করেছিল? অভিজিৎ আছে সামনে আছে বলে ওকে শুনিয়ে বলছি না, তোমরা ভাববে কি অভিজিৎ একটু ঘুরে গিয়ে দেখি দে, প্যান করে দেখি দে, সে অভিজিৎ দা হ্যালো, ওকে। এগুলো ম্যাটার করে যায় কিন্তু, হ্যাঁ সোশ্যাল মিডিয়া বলবে কি এই তো অভিজিৎকে ঠুকে দিল, সামনে বসে আছে। তো আচ্ছা, ডিরেক্টর তুমি তারপরে ডিরেক্টরকে রিজেক্ট করেছো?
তুমি তারপর ডিরেক্টরকে রিজেক্ট করেছো, ডিরেক্টর এসছে, যে ডিরেক্টর তোমার রিজেক্ট করেছিল, আমার মনে থাকে না, সেগুলো কি মনে রাখো? সবারই তো একটা জায়গা আছে, এবং আমি চাই না, কারণ প্রত্যেকেই সম্মানী, আর যা হয় ভালোর জন্য। একটু আগে বললাম, আজকে তারা যদি আমাকে নিয়ে নিত, তাহলে আমার এই খিদেটা জন্মাতো না অন্যদের সাথে কাজ করার। আমিও টাইপ কাজ হয়ে যেতাম, আমিও নিজেকে ওইভাবে মেন্টালিটি নিয়ে তৈরি করতাম যে না, এই শহর কেন্দ্রিক ছবিই চলে। আমিও ভাবতাম যে না, এইটাই জীবন। আমিও ভাবতাম যে এই ফেলুদা ব্যোমকেশের মধ্যে আমিও নিজেকে আটকে দিতাম। নেয়নি, ভালো হয়েছে। তখন কষ্ট হতো, মনে হতো কি ক্যারিয়ারটা এখানে শেষ, কিন্তু ওই যে জেদ, ওই যে লড়াই করার ক্ষমতাটা কোথাও যেন আমাকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, 20 বছর কথা যখন উঠলো, একটা ইন্টারভিউতে জিদ্দা বলেছে যে ইনভাইট পাইনি তোর সেলিব্রেশনে, তুমি কিছু বলতে চাইবে? না, আমার মনে হয় জিদ্দা যে আমাকে এতটা ভালোবাসে সেটা পরিচয় প্রমাণ পেলাম। এটা তো ভালো দিক আছে ভাই, মানে তুমি এক্সপেক্ট করেছিল যে তুমি হয়তো ভেবেছো এত বড় তাকে আমি ডাকবো। কারেক্ট, এটাই সত্যি। এটাই সত্যি। 20 years of দেব, সেখানে আমি ভাবিনি যে জিদ্দা আদৌ আসবে কিনা, আসবে কি আসবে না, বা জিদ্দাকে ডাকা উচিত হবে কি না। কারণ এখানে তো দেব ফ্যান ক্লাবই, মানে দেবকে যারা ভালোবাসে, দেব ফ্যান ক্লাব বা দেবের ভক্তরা বা দেবের যারা চায় তারা আসবে। সেখানে আমার মনে হলো কি জিদ্দাকে ডাকা কেমন হবে, whether he will take it as a মানে হয় না অনেক সময় 10টা দিন মাথায় চলে গিয়ে ইনসেল ভাবনা, তো জোর করে দেখাতে চাইছে এ করতে, আমার সেটা মনে হয়েছিল। আচ্ছা, আমি ভুল, কারণ এই ইনভিটেশন পাওয়াটা এটা পুরোপুরি ভালোবাসার দিকেই তো আসছে, আর এটা পুরোপুরি আবেগ। মানে ভাই, ভালোবাসা না থাকলে প্রশ্নই উঠতো না। মানে আমি সত্যি ভাবিনি জিদ্দা এক্সপেক্ট করেছিল। কারণ এটা তো এই পুরো ইভেন্টটাই অর্গানাইজ করছিল শ্রীকান্ত মহতা, SBF এর থেকে ছিল। আমি বারবার বলছি এটা করো না, কিন্তু যেহেতু আমাদেরকে একটা নাম দিতে হবে, ইভেন্টের একটা নাম দিতে হবে, তো আমার অফিস থেকে শান্তনুকে 20 years দাদা আমাদের কমপ্লিট হচ্ছে, তো সেটা দিয়ে দিই। শ্রীকান্ত একদম ঠিক এটা দেবো, কারণ একটা 2.5 মিনিটের টেলি লঞ্চের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক করে কিছু তো আমাকে একটা শো ইভেন্ট করতে হবে। সেখান থেকে অফকোর্স PR থেকে করা হয়েছিল জিদ্দাকে, যেহেতু ওই ইনভিটেশন গুলো পুরো এখান থেকে গেল, কোথা থেকে, SBF থেকে গেল। বাট আমার মনে হয় সেটা আমার পার্সোনালি জিদ্দার ইন্টারভিউ শোনার পর বুঝলি কেন না আমার পার্সোনালি করা উচিত ছিল। বাট আমি সরি অডিট, আমি ভাবিনি জিদ্দা আমাকে এতটা ভালোবাসে, এতটা আমি ওই জায়গার মধ্যে আছি, রেডিয়াসের মধ্যে আছি, যেখানে আমার ডাকা না ডাকাটা ম্যাটার করে। রাইট। এবং ভালো, এটা একদিক দিয়ে ভালো, যারা ফ্যানরা যারা বহুদিন ধরে চায় যে তোমাদের যে দুজনের ছবি ইয়েতে, আমরা দুজনেই চাই স্বরূপ বিশেষ যে ফেডারেশনের যে বিজয় সম্মেলন, সেখানে দুই পৃথিবী টু, আরে আমরা দুজনেই চাই, কিন্তু ওই যে আজকের দিনে না, মানে সেই দুজনকে নিয়ে কাজ করতে হলে একটা হেভি বাজেট হবে। বাজেট আমি হয়তো ফ্রিতে কাজ করলাম, জিদ্দা হয়তো ফ্রিতে কাজ করবো, কিন্তু এই বাজেটটাকে স্যাংশন মানে জাস্টিফাই করতে একটা দারুণ গল্প লাগবে। আমার একটাও গল্প এখনো অব্দি মনে হয়নি যেটা আমি জিদ্দাকে অ্যাপ্রোচ করি কি আর জিদ্দা এটা করে না, পরে টাকা পয়সা নিয়ে আলোচনা পরে হবে। আই এম শিওর দ্যাট কে জিদ্দার কাছে সেরকম একটা গল্প পৌঁছয়নি। করতে তো আমরা দুজনেই চাই, কিন্তু আজকে বাঙালিরা খুব খুদে, মানে সাউথে সব ছবি মানে বা অন্যান্য ছবিগুলো এতটা ব্রেন খাটান, যখনই বাংলার ছবি নিয়ে আলোচনা হবে ওই এটা কেন হলো, এটা তো লজিক্যাল হলো, এটা তো এরকম হলো, এটা তো ওরকম হলো। বাট অন্যান্য ভাষার ছবিগুলো নিয়ে এত মানে অনেক বুদ্ধিজীবীর মতন দেখে না। নিজের ভাষা হলে বেশি কাটাছেড়া হয় অন্য ভাষার ছবিতে, সবাই না অফকোর্স বেশিরভাগ, মানে ওনারশিপটা কম। মানে আমার ভগবানের আশীর্বাদ আমারটা বেড়েছে আস্তে আস্তে, কোথাও মানুষের ভরসা বিশ্বাস সেটা বেড়েছে, কিন্তু ওভারঅল সিনারিও একটু ওনারশিপটা দরকার, একটু আমাদের এই ব্যাপারটা একটু দরকার। সেখানে আমাদের সবাইকে ইউনাইটেড টিম হিসেবে কাজ করতে হবে। রাইট। আচ্ছা, প্রজাপতি 2 আছে, আর অগ্নিশপথেরও তো 20 বছর। তো দেব অগ্নিশপথ কবে নেবে? আমি তো অগ্নিশপথ নিয়েছি কি বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবো। বাংলা ইন্ডাস্ট্রি, রিজনাল ইন্ডাস্ট্রিকে কিভাবে কবে কখন ন্যাশনাল ইন্ডাস্ট্রি করবো, ততদিন আমি শান্তিতে থাকবো না। মানে ওই অগ্নিশপথেই তুমি থাকবে না, অন্য অগ্নিশপথ ওটা শেষের পর? ওইগুলো অগ্নি না, ওইগুলো ভালোবাসার শপথ। ওগুলো অগ্নিশপথই বলে আলটিমেটলি, আমার কাছে ভালোবাসার শপথ। আচ্ছা, হিরোইনদের কথা যখন হচ্ছিল, ধরো কোয়েল বলো, তারপরে শ্রাবন্তী বলো, যদি আমি কিছু মিমির কথাও বলি বা নুসরাতের কথাও বলি, আর সেইখান থেকে এখনকার যারা হিরোইন তোমাদের রুক্মিণী বলো বা ইদিকা বলো, পার্থক্যটা কোথায়? মানে কি
কোনটা মনে হয় কি জিনিসে প্লাস মাইনাস হয় বা না, পার্থক্য কিছুই নেই। আমার মনে হয় সবাই হার্ড ওয়ার্কিং। আমার হচ্ছে সময়টা একটু অন্যরকম। যখন কোয়েল আমি ছিলাম বা শ্রাবন্তী, শুভশ্রী, তখন একটা কমার্শিয়াল জুট ছিল। তখন প্রচুর জুটি সাপোর্ট করার মতন গান হতো, রোমান্টিক সিন হতো। মানে জুটি মানে কি, আমরা কাজল শাহরুখকে দেখেছি তাদের গান, আজকে উত্তম সুচিত্রার গানই শুনি, আমরা গানই দেখি। ছবি তো খুব কম দেখা হয়, ছবি লোকে একবার দুবার দেখে, গান এখনো বেঁচে আছে, ঢাকের তালে এখনো লোকে শুনে। মালারে এখনই কিছুদিন আগে আমরা একটা ইভেন্ট করলাম, আমি আর শুভশ্রী, তুমিও ছিলে, পাগল মানে ছিল আর কি। সবাই যেভাবে উন্মাদনা, লোকে কাঁদছে হাসছে, নস্টালজিয়া। আজকের দিনে জুটি তৈরি হওয়ার জন্য ওই গল্পই লেখা হয় না, ওই গানই নেই, ওই রোমান্টিক সিনই নেই। মানে চ্যালেঞ্জের ডায়লগটা যেটা রনিদার সাথে ইন্টারভিউ ছিলেন, তোমার বাড়িতে বসে তোমার মেয়েকে বিয়ে করো, তুমি তাকে তাকে দেখে থাকবে, ওই ডায়লগটা চিৎকার চেঁচামেচি, ইউনো, ওটা কোথায়? ওই রাজ চক্রবর্তী ডায়লগটা চালিয়ে যাও, দুটো হিরোইন বসে আছে। আমেরিকায় কোয়েল চলে গেছে পাগলুতে, যে আমি চলে গেছি এমবেসিতে গিয়ে লাভ ইজ কল দ্যাট। এখন দেখে দেখে হাসি পায়, কিন্তু লোকে তো এটা অ্যাকসেপ্ট করেছে। এই যে রোমান্টিক সিনটা, পাগলু এখন বলে একটা ছবি দর্শক দেখতে যাবে টাইটেলে, না টাইটেল আমারও ধারণা অনেকেই দেখতে যাবে, কিন্তু দেখেছি তো তখন। তো জুটি তখন তৈরি হয়ে গেছে, এখন সিনেমা তৈরি হচ্ছে। এখন জুট সিনেমা, তখন সিনেমা হতো, এখন কন্টেন্ট বেশি স্ট্রং হয়ে গেছে। মানে আমি একটু আগে জিদ্দার সাথে ইন্টারভিউ করছিলাম, জিদ্দাকে নিয়ে একটা আলোচনা হচ্ছিল, জিৎ গাঙ্গুলি হচ্ছে, তার গানে ছবি হিট হতো ভাই। মানে আমি দুদিন ধরে ইন্টারভিউ দিচ্ছি, দুদিন ধরে একটাই কথা বলে যাচ্ছি, আমি মন মায়না আমাদের ক্লোজ ডোর হতো, তখন তো প্রিমিয়ার হতো না, প্রিমিয়ার শব্দটাই আমরা জানতাম না, প্রিমিয়ার মানেটা কি এটাই জানতাম না। ক্লোজ ডোর স্ক্রিনিং হতো, নবীনাথে স্ক্রিনিং হচ্ছে। 4-5 দিন আগে আমরা দেখলাম ছবিটা, আমি ডিপ্রেশনে চলে গেলাম, এত খারাপ ছবি লেগেছিল আমার, মন মায়না। রায়হানদা তখন কথা দিয়েছিল শুটিং এর সময়, কারণ আমি মনিদার একটা বিবাহ ছিল আর কি আমার কাছে, অ্যাকশন বিবাহ, সেটা প্রত্যেকদিন খারাপ হতো আমার। আর মনিদাকে আমি ফোন করে কিস্তি, মনিদা আরে রুক, আমি মেকানিক পাঠাচ্ছি, ওইদিকে শুটিং এ পৌঁছতে লেট হচ্ছে। আর রান্না বলছে আরে দাঁড়াও, তোমার গাড়ি খারাপ হয়ে গেছে। তো শুটিং এ যেদিন যা হয়, ভালোবেসে থেকে বলেছিল কে আমার ছবি যদি ব্লকবাস্টার হয় তোকে গাড়ি গিফট করবো, যা, কি রানেদা বলেছিল মন মায়নার সময়। সারা গাড়ি তো দূরের কথা, ছবি লোকে কিস্তি মারবে এরকম একটা ছিল। রিলিজ হওয়ার একদিন আগে রানেদা ফোন করলো, সকাল এখনো মনে হয় 11টা 10টা 11টার দিকে, কোথায় তুই? আমরা বাড়িতে ঘুমোচ্ছি, আমি হাওড়ায় থাকতাম তখন। তো দেখলাম রানেদা নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এলো, সুজিতদাকে নিয়ে এলো, সুজিত গো बोल चल, कहाँ? गाड़ी बुक करना है। क्या बात कर रहे हो, गाड़ी क्या बुक करना? आपने बोला पिक्चर हिट होने के बाद आप गाड़ी दो। बोलते मेरा पिक्चर ब्लॉकबस्टर है। बोलता पहली बार बंगाली फिल्म में संडे तक हाउसफुल है एडवांस में, ব্লকবাস্টার में चल। তখন এই এক্সাইড মোডে হন্ডা আমি জানি এখন আছে কিনা, এক্সাইড মোডে হন্ডা শোরুম ছিল তখন, হন্ডা সিটি এখন আছে না মনে হয়। তখন ওইখানে হাওড়া থেকে হন্ডা সিটিতে গেলাম, গাড়ি বুক করলাম, জানুয়ারি মাসে আমার গাড়ি এলো 1 মাস পরে। এন্ড জিৎ গাঙ্গুলি গান নিয়ে বলছি যেটা, তো আজকাল ওই গানগুলোই কই, মানে এখন ওই গানগুলো দিতে ভয় লাগে। মানে অতনদার সঙ্গে আমার এক্ষুনি অভিজিৎ নেই, অভিজিৎ থাকলে আমি এক্ষুনি বলতাম কি ঝগড়া হচ্ছে অভিজিতের সাথে আমার। এখন পুজোর একটা গান আছে, পুজোর গানটা ছবিটার মধ্যে পুরো মন্টাজ করে দিল, কেন করছো, ভয় পাচ্ছ কেন? না তুমি এত নেচেছো, নেচেছি তো, আরে মানুষ তো জানে একটা হিরো অ্যাকসেপ্টেন্স, তুমি তাহলে হাসলি কেন বল না? তুমি তোমার নাচটা বড় স্ট্রং পয়েন্ট ছিল যখন তুমি ইন্ডাস্ট্রিতে আসো। হ্যাঁ, তুমি নাচটাকে ভয় পাচ্ছ কেন? হাফ হার্টেড হো না, খেললে পুরোটা খেলো, ব্ল্যাঙ্ক খেলো, হারলে ঠিক আছে, আই টেক দ্য রেসপন্সিবিলিটি। এই মানে এটাও একটা লড়াই, ইনার ফাইট। তো আমার মনে হয় কি এই জুটি নিয়ে কথা বলছে, মানে আজকে জুটি সাপোর্টিভ গল্প, জুটি ওরিয়েন্টেড গল্প হয় না, এখন কন্টেন্ট ওরিয়েন্টেড গল্প হয়। কন্টেন্ট ডিরেক্টর আমাকে বেশি নাচ হলে লোকে যদি নাচ ছিটকায়। তুমি চাও নাচ, এখনো নাচ? আমি চাই না, আমি শুট করেছি। হ্যাঁ, না আমি বলছি ইচ্ছা হয়, মানে কোন সিনেমা, মানে এখন ওইভাবে আমিও খুব কন্টেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, কিন্তু আমাকে তো দরকার ছিল। আমরা কিশোরী, এটাই বলতে চাচ্ছিলাম, কিশোরী তো আমরা রঘুরাতে হয়েছি, ঝিলমিল ঝিলমিল লাগার ইদিকার সাথে একটা ড্রিম সিকোয়েন্স হতে পারে না। আমরা কালিমার গান দেখেছি, রঘুরাতে নাচছে, রঘুরাতে কেন নাচবেন? আমরা তো একটা সিনেমা, আমরা তো একটা দেখাতে চাইছি। রিয়েলিস্টিক ছবিতে কিছু কিছু সময় লাইসেন্স ইউজ করতে হয়। কেন শিক্ষিতরা নাচে না? তারা যখন কলেজ লাইফে ছিল তারা কি নাচতো না?
কত লোক আমার সঙ্গে দেখা হয়, তারা এই আমরা লন্ডনেই শুরু করলে, দাদা আমরা পাগলু দেখে বড় হয়েছি। আরে বড় বড় অফিসার, বলতে পারছি না ডিপার্টমেন্ট লোক, তারা শান্তিনিকেতনে বড় হয়ে আমার পাগলু গানে নেচেছে, ও মধুতে নেচেছে, তারা বিখ্যাত অফিসার সেই সময়কার। এবারে আমি বলছি কি আমাদেরকে আগে এখান থেকে ক্লিন হতে হবে, আমরা কি চাইছি। দর্শককে হাফাটে দিলে দর্শক না ঘাটকানা ঘাটকা খালে লাভটা কি। তো এটাও চলছে, এটাও একটা হালকা ভালোবাসার লড়াই। মিঠুন দার সঙ্গে কি তোমার বাবা ছেলের সম্পর্ক? গুড বয়। হ্যাঁ অফকোর্স ইয়েস, বাবা ছেলে বন্ধু। হ্যাঁ মানে ওটা মানে তোমার তোমার বাবা আমার খুব বাবার মতো কিন্তু খুব ভালো বন্ধু। মানে আমি মিঠুন দার সঙ্গে সবকিছু আলোচনা করতে পারি, পলিটিক্স বাদ দিয়ে। আমরা আমাদের পলিটিক্সে কেউ ঢুকি না, মজা করি, হাসি। ওনার এক্সপিরিয়েন্স, ওনার জার্নি, ওনার ভালো লাগা, ওনার খারাপ লাগা, ওনার ওই ডাউনফলের মুভমেন্টটা, ওনার জার্নি শুরু কিভাবে হয়েছিল, অফকোর্স মানে মিঠুন দাস ইনস্টিটিউশন। মানে আর আমার এমনি মিঠুন দার সাথে থাকতে বা মিঠুন দার আশেপাশে থাকতে হেভি লাগে। রাইট। আরেকটা লাস্ট একটা প্রশ্ন, যে একটু আগে যেহেতু তুমি বললে তোমার হিরোইনদের কথা বললে, তোমার গানের নাম নিয়েই সিনেমা রিলিজ করছে একই দিনে, কি বল মানে এটা কি প্রাপ্তি মানে লহ করে আমি? হ্যাঁ একদিন শুভেচ্ছা। আমার মনে হয় যত বেশি ছবি ইউজ হবে তত আমরা আমাদের দর্শককে ধরে রাখতে পারবো। তো সব দর্শকই তো আমার ছবি দেখবে না। there will film there are audience যারা হয়তো দেখতে পছন্দ করে না, কিন্তু তার সিনেমা তো দেখতে চায়। তো আমি না হলে আমার কেউ যদি তার সিনেমা দেখাতে পারে, সেটা তো আমারই জয়। আমি চাইবো আমার রাজ্যে বাংলা ভাষার ছবি যেন এগিয়ে থাকুক, সেটা আমার জয়। যাদের ছবি রিলিজ হচ্ছে তাদের জয়, এবং বাংলা ছবিতে যারা মানে যারা কি বলবো সদস্য, যারা প্রডিউসার, ডিরেক্টর, টেকনিশিয়ান, আমাদের সবারই জয়। এই দেব যেটা অন স্টেজ সেদিনকে বলেছিল যে দেব এখনো আগের মতনই আছে, এবং দেবের যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা বরাবরই ছিল, আর আমরাও যারা দেখেছি বা এখন যারা বলে যে পাশের বাড়ির ছেলে মানুষ, ইনোসেন্স এখনো আছে। আমি একদম দেবকে সরাসরি প্রশ্নটা করছি যে দেবকে এখনো আগের মতনই ইনোসেন্ট আছে, না অনেকের মনে ধারণা দেব পাল্টে গেছে, অনেকেই মানে বিভিন্ন স্পেয়ারেই বলছি। তো এটা তো কি মনে মানে তুমি নিজে কি মনে করো? আমি একই রকম একই আরে বলতে তো ওকে চল বল। এইটা এমন একটা প্রশ্ন না, মানে এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তোমার সঙ্গে বসে ইন্টারভিউ দিলাম, তোমার জন্য আমি ভালো, যে ইন্টারভিউটা পেলো না তার জন্য আমি খারাপ। কিন্তু আমার কাছে তো 12 ঘন্টাই ছিল। আমি সকালে 8টা থেকে উঠে, এখন করা বাজে 8টা বাজে, 8:30 বাজে, 8টা 8:30 হচ্ছে, এর মধ্যে যতটুকু পেরেছি করেছি। 2 দিন ধরে ইন্টারভিউ চলছে, একটা কথা বারবার বলে যাচ্ছি সারাক্ষণ নন স্টপ। শুধু 10 মিনিটের জন্য লাঞ্চ ব্রেক পেলাম করে আমরা কটাগুলো ইন্টারভিউ দিলাম? 7টা। কালকে 14-15টা ইন্টারভিউ হয়ে গেছে একা। এবার আমরাও তো টায়ার্ড হই। এবারে যারা ইন্টারভিউ পেলো না তাদের কাছে হয়তো খারাপ হয়ে গেলাম, দেব এখন অহংকারী হয়ে গেছে, আমাদের ছোট পেপার, ছোট পোর্টাল। এটা ভাববে পৃথিবীটা দেওয়া নেওয়ার মধ্যে আছে। আচ্ছা, যাকে আমি দিতে পারবো, মনটাকে মনের মতন হতে পারবো, তার কাছে আমি হিরো। যার কাছে আমি কিছু দেওয়ার মতন যোগ্যতা নেই বা দিতে পারলাম না, বা কেউ আমার থেকে কিছু পেলো না, তার কাছে আমি দিলাম। তুমি বলতে চাচ্ছ পুরোটাই এই দেওয়ানার ভিত্তিতে সমীকরণটা, মানে এই হিসেবে বিচার করছে। তুমি তোমার জায়গায় তোমার মনে হয় না, ধরো তুমি যেহেতু আমাদের দিকে মানে উদাহরণটা এইটা নিয়ে বললে, তাই আমি যদি বলি আর কি, মানে ধরো তুমি যখন জার্নি শুরু করেছো, মানে সেই সময় যে কজন জার্নালিস্টরা ছিল, মানে আমি 1-2 বছর আগে পরে বা এরপরে আরো অনেকে, তাদের আমি নাম নিচ্ছি না, তো তাদের অনেকে আমি তাদের হয়েই তোমাকে বলছি আর কি, মানে ফ্রন্টই বলছি। তাদের অনেক সময় মনে হয় যে ওই সময় ছিলাম, এখন দেব মনে করছে না, বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তুমি নিজে হয়তো কথাও বলো না বা লাইন আপ করো কিনা আমি জানি না ফাইনালি কি হয় এখন, কারণ আগে ছিল সরাসরি লাইন আপ হতো, তো এখন সেটা পাল্টে গেছে। তো এই ভাবনাটা কিন্তু আসে জার্নালিস্টদের মধ্যেও আসে, এটা আমি তাদের হয়েই তোমাকে বললাম। আমি তো বললাম উত্তরটা তো দিলাম, আমার কাছে তো অতটাই টাইম আছে যতটা আমি দিতে পারবো। এবং আরেকটা জিনিস, এখন তো পুরোটাই পিআর টিম হ্যান্ডেল করে, এবং এটাও সত্যি এখন প্রচুর জার্নালিস্ট হয়ে গেছে। যখন আমরা শুরু করি তার 4-5 জনই তো ছিলাম, হ্যাঁ কম ছিল, 5-6 জনের মধ্যে শেষ হয়ে যেত। এখন এত বেশি ইন্টারভিউজ, এত বেশি ইন্টারভিউয়ার হয়েছে, আমি জানি না সবাই জার্নালিস্ট হয়েছে কিনা, ব্যাপার যাই হোক, না ব্যাপারটা এক নয়, তোমাদের কাছে এক নয়। আমাদের কাছে যারা কথা বলে মিডিয়ার সামনে, তাদের কাছে তো ইন্টারভিউয়ার হয়েছে, জার্নালিস্ট হচ্ছে। এখন সবাই মোবাইল নিয়ে জার্নালিজম শুরু। আমি মোবাইল জার্নালিজম, হ্যাঁ এখন তো মারপিট।
তুমিও ওই প্ল্যাটফর্মে দেবে যেখানে ও দিচ্ছে, তুমি ওই প্ল্যাটফর্মে যখন ও দিচ্ছে। আগে হতো কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেপার চ্যানেল পেপার পেপার, Channel এখন paper। সবটাই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। যারা পেপার করছে তারাও সোশ্যাল মিডিয়ার জন্য তুলছে কন্টেন্ট, যাদের চ্যানেল আছে তারাও সোশ্যাল মিডিয়ার জন্য তুলছে কন্টেন্ট। এবং আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া আছে। এবার যদি রিচই করতে হয় তো আমার কাছে সবচেয়ে বেশি বড় মিডিয়াম আমার নিজেরই প্ল্যাটফর্ম আছে। কিন্তু হ্যাঁ, তুমি ইগনোর করতে পারবে না জার্নালিজমকে, জার্নালিস্টকে এবং প্রমোশনকে ইগনোর করতে পারবে না। এটা চায়ের চিনি দেওয়ার মতন, মানে যতই করি মনে হবে কম, কে আরো একটু প্রমোশন হলে ভালো হতো, আর একটু মানুষের কাছে এই খিদেটা শেষ হয় না। আমি সেদিন খাদানে কোনো ইন্টারভিউ দিইনি। খাদানে আফটার রিলিজ উই সেট আপ আ ইন্টারভিউ। খাদানে খুব কম ইন্টারভিউ হয়েছিল। আমি ওয়েন্ট ফর ডিস্ট্রিক্ট ট্যুর। আমরা খাদানে কম সিলেক্টিভ খুব কম আমি করেছিলাম তখন অন্য হাউসের হয়ে। হ্যাঁ, ধূমকেতুতে আমি দেব শুভশ্রীকে নামাইনি কোথাও। দেব শুভশ্রী একটা ইন্টারভিউ সঙ্গে পাবে না তুমি। না, ওটা নিয়ে কথা হয়েছিল তোমার সঙ্গে আমার পরে। দুটো আলাদা ইন্টারভিউ, দুটো আলাদা সেটআপ। তারপরে আমরা কোনোদিনও দেব শুভশ্রীকে বলিও নি যে একসাথে ইন্টারভিউ আসার জন্য। তো কিছু কিছু স্ট্র্যাটেজি হয়, কিছু কিছু এট দ্য এন্ড অফ দ্য ডে রিজাল্ট কাজ করে। আমাকে তো আমার রিজাল্টটা নিতে হবে। আলটিমেটলি তো আমি ইন্টারভিউ বন্ধুত্ব রাখার জন্য তো আমরা ইন্টারভিউ করছি না। অফকোর্স তোমার থেকে আমার কিছু পাওয়ার আছে, আমার থেকে তোমার কিছু পাওয়ার আছে, সিম্পল। কিন্তু আমার হচ্ছে সাকসেসটা, মানে আমার সিনেমাটা কি মানুষের কাছে পৌঁছতে পারছি, যা হয় আর কি। এবারে সবাই সোলো ইন্টারভিউ চায়। আমি বলছি কাউকে একজন আমার সাথে মিঠুন দাকে বলছি, মিঠুন দার সঙ্গে এটা নিয়ে আমার বাবাল চলছে, মিঠুন দা এসো না, মিঠুন দা একটু ইন্টারভিউ দিয়ে দাও, একটু প্রমোশন করে দাও আমার সাথে, আর পাচ্ছি না একা একা। তো কিছু করার নেই, মানে ওই আর কি যেটা বললাম, যাকে সবাই সন্তুষ্ট করতে পারছে না, এটাও সত্যি। সত্যি। আর একবারই প্রজাপতি টুর জন্য শুভেচ্ছা রইলো। একটা শুধু একজন ভক্তের তরফ থেকে প্রশ্ন আছে, কিছু ভক্তের তরফ থেকে। তুমি এমনি যেহেতু জিৎ গাঙ্গুলির কথা তুলেছো, জুবিনকে নিয়ে এখনো অনেক কথা হয়। আমি আসামে যারা গেছে বা আমার মানে রুট যেহেতু কিছুটা আসামে, আমার মার জন্ম আসামে, ফিউচার, তো অনেকের একটা কোথাও অভিমান জন্মেছে যে দেব আরো কিছু বলুক, দেব এলো না। তো তোমার, কারণ জুবিন আর দেবের মানে গানের আমি থেকে এটাও ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। কারণ জুবিনের অজস্র ভক্ত আছে যারা ভগবানের মতন ভালোবাসে, এবং আমিও জুবিনের গানের ভক্ত, এবং আমিও জুবিনের সাথে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি। বম্বেতে যখন রেকর্ডিং করতো ওর সাথে গাড়িতে রাতকে রাত ঘুরেছি। জিদ্দা আগের দিনই বলছিল আমার। তো এবার যেদিন মারা সেদিন তো আমি শকই ছিলাম। তারপরে তো আমি পোস্ট করেছি। তারপরে আমরা আমাদের নজরুল মঞ্চে না নেতাজি স্টেডিয়ামে আমরা 2 মিনিটের জন্য একটা এও করেছিলাম। তারপরে আমি মাচাতে শো করতে যাই, সে এবার ঠিক আছে, তারাও ভুল না। এবারে আমি আর কি বলবো। রাইট, অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রজাপতি ট্যুর জন্য।